দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আয়োজন মুখোমুখিতে। আজকে আমাদের সাথে আছেন রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতিবিদের যাকে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন ব্যক্তি নামে যিনি পরিচিত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই যে এখন একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশ চলছে, কোনো গণতান্ত্রিক সরকার নেই। আসলে বিএনপি এবং আপনার দল অন্তর্বর্তী সরকারকে ঠিক কতদিন সময় দিতে চান আপনারা? আসলে এগুলো হচ্ছে কি, আপনারা আমাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এখানে যে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের বিষয়টা আমাদের এখানে সবসময় খুব সুখকর হয়নি, যে কারণে হয়তো এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে আর কি। তো এখানে আমরা তো আপনি জানেন যে একটা বিরাট একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই আপনার এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের প্রতিপূর্ণ সমর্থন আমরা জানিয়েছি। গোটা জাতি তাদের উপরে আস্থাশীল আছে। সুতরাং যে জঞ্জালগুলো জড়ো হয়েছিল এই গত 14-15 বছরে, যে ভয়াবহ রকমের রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রতিটি ক্ষেত্রে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি, এর জুডিশিয়ারি, এর অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসিজিওর, সব কিছু তারা ধ্বংস করে দিয়েছিল। এখন এটাকে আবার রিবিল্ড করা, এটাকে আবার পুনর্নির্মাণ করে নিয়ে এসে একটা সঠিক জায়গায় নিয়ে আসা, এটা ডেফিনেটলি ইট উইল টেক সাম টাইম। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা কারা করবে। ডেফিনেটলি এটা জনগণের যারা প্রতিনিধি তারা করবে। এটাই আপনার গণতন্ত্রের একদম স্বীকৃত একটা পদ্ধতি। তবে এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আছেন, যারা এই কাজগুলোতে পড়াশোনা করেন, একাডেমিক্স আছেন, যারা এগুলোতে অভিজ্ঞতা আছে, যারা এখানে কাজ করেন, তাদের মতামতের প্রয়োজন আছে। সেই কারণেই আমার মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার আপনার সংস্কারগুলো করার জন্যে, এই সংস্কারগুলো তারা কোয়াইট কম্পিটেন্ট লোক এবং তারা যদি এখন জনগণের সঙ্গে ইন্টারাকশনস করে খুব দ্রুত আপনার একটা প্রস্তাব দিতে পারেন। তো এখানে এই বিষয়গুলো পরিষ্কার করে এখন আমরা জানতে পারিনি। খুব ভালো হবে যদি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এগুলো পরিষ্কার করে, আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, যে একটা রোড ম্যাপ দেওয়া এবং একটা ধারণা দেওয়া যে আমরা এই করতে চাচ্ছি, এই জিনিসগুলো করছি, একটা সংস্কার করবো এটার উপর বলে দিলাম, আর এটা তো মানুষ পরিষ্কার হয় না, ফলে এই এত প্রশ্নগুলো উঠছে। সেই জন্যে আপনি সেক্ষেত্রে আপনাদের কোনো সংস্কারের ইয়ে থাকবে না, আমরা তো বিএনপির পক্ষ থেকে কোনো সংস্কারের কোনো ইয়ে থাকবে? আপনারা জানেন যে আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কারের, রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা আমরা ওপেনলি পাবলিকলি ঘোষণা করেছি। এটার উপর আমরা কাজ করছি অনেক দিন থেকে। আমরা এই সরকার আসার পরেই আমরা কতগুলো রিয়েলাইজ করেছি যে বর্তমান যে তারা যে পদ্ধতি সরকার দেশ চালিয়েছে, সেই দেশ চলবে না, কতগুলো মৌলিক পরিবর্তন দরকার। সেই জন্য এই সংস্কারের প্রশ্নে এসছে এবং সংস্কারটা এই কারণেই প্রয়োজন। তবে যে কথা আমি বারবার করে বলছি, এর জন্য কতটুকু সময় আমরা নেব। নর্মালি আপনার পাকিস্তান হওয়ার পরে 1947-এর পরে, 47-এর পরে খুব দ্রুত কিন্তু তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে তারা একটা সংবিধান দিয়েছিল। বাংলাদেশেও কিন্তু আমরা 1971 সালে স্বাধীনতার পরে 72 সালেই সংবিধান দেওয়া হয়েছে, নতুন সংবিধান। সুতরাং খুব বেশি সময়ের যে প্রয়োজন তা আমার মনে হয় না। এখানে যেটা দরকার ইমিডিয়েটলি আমি মনে করি যেটা, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা রেডি করবেন। তাহলে আমাদের একটা নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। দেন উই ক্যান প্রসিড। এটা আমার মত আর কি। স্যার, আপনাদের সাথে জামাতের একটা অ্যালায়েন্স আগে থেকেই ছিল। আমরা নির্বাচনে দেখলাম যে এটা একেবারেই কোনো কাজকর্মে ছিল না। এখন আবার যেই ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় আপনাদের জামাতের সাথে একটা সূক্ষ্ম একটা ক্ল্যাশ হচ্ছে। জামাতের সাথে আসলে দূরত্বটা কোন জায়গায়? আসলে জামাত ইসলামের সঙ্গে আমাদের দূরত্ব তো আপনার আদর্শগত দূরত্ব। এটা আজকে না, তাদের জন্ম থেকে যখন বিএনপির সৃষ্টি হয়েছে, বিএনপির তো জামাত না। আপনার এই কথাগুলো বুঝতে হবে। বিএনপি আর জামাত কি একটা পার্টি? বিএনপি একটা আলাদা পলিটিক্যাল পার্টি। জামাত ইসলাম কিন্তু আজকের পার্টি না, বহু দূরের। সে ব্রিটিশ পিরিয়ড থেকে জামাত ইসলামের আপনার শুরু হয়েছে। তাদের দলের যে মূল যে উদ্দেশ্যটা থাকে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা তাদের মূল। তবে তাদের কিছু গণতান্ত্রিক আপনার ব্যাপার আছে, তারা সেটাও চায় যে একটা গণতন্ত্র আসুক, সেখান থেকে যাবে। এই জিনিসগুলো তো আছেই। সুতরাং আমি যে জিনিসটা খণ্ডাতে চাচ্ছি, আপনারা যে কথাটা বারবার করে বলছেন যে বিএনপির সঙ্গে জামাত আর বিএনপি কখনোই একটা দল ছিল না। এটা আপনার প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল
ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল, ফ্যাসিবাদের যে অত্যাচার নির্যাতন ছিল, সেটাকে মোকাবেলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছিলাম। সেটা হচ্ছে আপনার প্রথমে 4 দল ছিল, তারপরে এসছে 20 দল, সেখানে জামাত একটা অংশ ছিল। সেই হিসেবে আমরা একসাথে কাজ করেছি। এবং আমি শেষ করি আপনার তারপরেও যে আমরা আপনার যখন গত 5 বছর ধরে আমরা কিন্তু আপনার জোটের সঙ্গে কাজ করিনি, আমরা কাজ করেছি, যুগপৎ আন্দোলন করেছি, এবং সেখানে অন্যান্য বাম ডান মধ্য সবগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করেছি। সুতরাং জামাতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব হয়েছে সেটাও সঠিক নয়, আর জামাতে ইসলামের সঙ্গে যে আমরা একীভূত হয়ে গেছি বলে আপনারা মাঝে মাঝে যে প্রচার করি ওটাও ঠিক নয়। সেটা কি আওয়ামী লীগ মাঠে নেই বলে কৌশলটা এরকম কিনা, মানে আওয়ামী লীগ এখন না, মাঠে নেই? সেটা আমি বলতে পারবো না, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। আমি ওই পয়েন্টে যেতে চাই না। আমি আমার রাজনীতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাকে দেখেছে। অতীতে আমি সরকারে ছিলাম, বিরোধী দলে 15 বছর সরকার, জনগণ আমাদেরকে দেখেছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, আমাদের 1000 লোক গুম হয়ে গেছে, হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আমরা তো পরীক্ষিত একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। এখানে অন্য কোনো প্রশ্ন আসার প্রশ্নই উঠতে পারে না। দর্শক, আমরা একটা বিরতি নেব, ফিরে এসে আবারও কথা হবে মুখোমুখিতে। দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24-এর আয়োজন মুখোমুখিতে। আমাদের সাথে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা যে জায়গায় ছিলাম, নানা জায়গা থেকে প্রশ্ন উঠেছে বিএনপির এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা অভ্যুত্থানের পর যে বিএনপির লোকজন দখল চাঁদাবাজি শুরু করেছে এবং স্মার্টলি হ্যান্ডেল না করার অভিযোগও এসছে। আমরা আপনার জেলায়ও জানি যে আপনি প্রথম একজনকে আপনার জেলায় বহিষ্কার করেছেন, কিন্তু আমরা দেখেছি ঢাকার অনেক জায়গায় এরকম এই কাজটি করা যায়নি, অনেকে দখল চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বিষয় হচ্ছে কি, যখন আপনার একটা পরিবর্তন হয়, আপনার সব দেশে হয়, এখানে তো অনেক কম হয়েছে। আপনার প্রতিটি দেশে যখন একটা মেজর পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তনের একটা বিপ্লবী ঘটনা ঘটে, তারপরে যে ঘটনাগুলো ঘটে সেটা বাংলাদেশের সেই তুলনায় কিছুই হয়নি বলবো আমি। এবং আপনি দেখবেন ইউনিক ঘটনা যে পুলিশ প্রশাসন ছিল না বলতেই চলে আপনার 5 তারিখের পরে, কিন্তু তখন কিন্তু মেজর কোনো ক্রাইম হয়নি। খেয়াল করে দেখবেন, কোনো ক্রাইমই হয়নি, মেজর কোনো ক্রাইম হয়নি। 3টা দিন তো কোনো পুলিশই ছিল না, 4 দিন 5 দিন পর্যন্ত, 8-9 তারিখ পর্যন্ত। তো এগুলোর পরেও কিন্তু বাংলাদেশে সেরকম মেজর কোনো ইস্যুগুলো ঘটেনি। কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক আপনার প্রবলেম হচ্ছে, বাংলাদেশে লুটপাট হচ্ছে, বাংলাদেশে এইটা একটা প্রচুর বিরূপ একটা প্রচারণা। দ্বিতীয়ত আপনার বিদেশে, বিশেষ করে ভারতের মাধ্যমে, গণমাধ্যমে এটার প্রচারণা আরও অনেক বেশি হয়েছে। এবং বিশেষ করে সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে কথাগুলো প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা এটা, আপনার যারা করছে তারা কেন করছে এটা? নতুন যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনকে অনেকেই মেনে নিতে পারেনি। মেনে নিতে না পারার কারণে তারা বিভিন্ন রকম প্রচারণা করছে। আমি অস্বীকার করবো না যে কিছুই হয়নি, অবশ্যই কিছু কিছু ঘটনা ঘটেছে, এগুলো বিচ্ছিন্ন। সাম্প্রদায়িক যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা হচ্ছে সাম্প্রদায়িক নয়, এটা হচ্ছে রাজনৈতিক। আপনার এখানে আপনার সালমান এফ রহমানের বাড়ি আপনার আক্রান্ত হয়েছে, আনিসুল হক সাহেবের বাড়ি আক্রান্ত হয়েছে, বিভিন্ন মন্ত্রী এমপিদের আক্রান্ত হয়েছে। তো সেই সূত্রে যদি আপনার অন্য সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়, অন্য হিন্দু সম্প্রদায় কারো বাড়ি আক্রান্ত হয়ে যায় পলিটিক্যাল কারণে, সে তখন ওইভাবেই হয়েছে। এবং এটা আমরা কন্ডেম করেছি, আমরা কখনোই এটাকে আপনার অ্যাকসেপ্ট করিনি। আমরা ব্যবস্থা নিয়েছি। স্মার্টলি হ্যান্ডেল করার কথা আপনি বলছেন, এটা কারা করবে? আপনার প্রশাসন নাই, আর প্রশাসনে বসে আছে সমস্তই আপনার ফ্যাসিবাদের প্রেতাত্মারা। তারা তো আন্ডু করার জন্য যত রকম চেষ্টা করার তারা করেছে, এখনও করে যাচ্ছে। ঠিক একইভাবে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে, কারণ পুলিশ প্রশাসনই গত সরকারকে টিকে রেখেছিল। স্যার, যে পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে অথবা না থাকে, সেক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে কিনা, যেমনটা উঠেছিল বিএনপি নির্বাচনে না এটা তো অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন করছেন আপনি। এটার উত্তর দেওয়া আমি সমীচীন মনে করি না। তবে আমি মনে করি যে আওয়ামী লীগের যে ঐতিহ্য আর কি, এরা নির্বাচনে কখনোই আপনার থাকে না এরকম নেই। দে বিলিভ ইন পার্টিসিপেটিং ইলেকশনস, নির্বাচন তারা যায়। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে চিকিৎসার জন্য আপনারা বারবারই কখনো কোর্টে গেছেন, কখনো সরকারের কাছে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। উনি এখন মুক্ত, ওনাকে বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো? হ্যাঁ, এখানে আমাদের উনি তো আসলে অনেক অসুস্থ, আপনার তো ইতিমধ্যে আপনি জানেন। আমরা বহুবার বলেছি যে ওনার অসুস্থতাটা এত বেশি, যেটা আপনার তৈরি করা হয়েছে তাকে কারাগারে দিয়ে। এবং যখন কারাগারে ছিলেন তখন অনেকেই সন্দেহ করেন, আমরাও ওই সন্দেহটা করি,
যে তাকে কোনো স্লো পয়জনিং করা হয়েছিল কিনা। কারণ যে লোক একেবারে চমৎকার সুস্থ হেঁটে হেঁটে চলে গেলেন কারাগারে, ওখান থেকে বের হয়ে আসলেন হুইল চেয়ারে, তারপরে প্রায় তাকে যেতে হচ্ছে এখন আপনার হাসপাতালে। এখানে নিঃসন্দেহে আপনার কোনো রকম একটা অসৎ উদ্দেশ্য ছিল এবং সেইভাবে তারা তাকে যে কারাগারে ট্রিট করেছে। তো এখন ডাক্তাররা যেটা বলছেন যে তিনি একটু সুস্থ হলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। স্যার, তারেক রহমান দেশের বাইরে আছেন, ওনার অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। তারেক রহমান কবে নাগাদ তার মামলাগুলোর অথবা কবে নাগাদ দেশে ফিরবেন? বিএনপি রাজনীতি ওই জায়গায় কি আটকে আছে কিনা? অথবা না না, কোথাও কিছু আটকে নেই ভাই। এখানে সমস্যাটা হচ্ছে কি যে সরকার তো আমাদের সরকার নয়, এটা হচ্ছে আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টে এখনও সমস্ত ভূতগুলো বসে আছে আপনার ভিতরে। আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন বিভিন্ন স্তরের, এই সমস্ত অনেকেই আপনার সমস্ত ওই ফ্যাসিবাদের ভূত বসে আছে আর কি। এবং তারা প্রতিটি এই সরকারের যে ভালো কাজগুলো যেন দ্রুত করতে না পারে, পরিবর্তন যেন দ্রুত আনতে না পারে, এই দিকে তারা নজর দেয় আর কি। ফলে খুব সব কিছু দ্রুত হচ্ছে না। আমরা যে কথাটা বারবার করে বলেছি যে এখন 2007 সালের পরে যতগুলো আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রতি হয়রানিমূলক মামলা করা হয়েছে, এই মামলাগুলোকে প্রত্যাহার করার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি আমরা এটা নিয়ে লিখিত কোনো আবেদন দিয়েছেন কিনা? হ্যাঁ, মানে লিখিত আবেদন দেওয়া লিখিত আবেদন তো বলা আছে, মুখে দেওয়া আছে। লিখিত আবেদন আমাদের গেছে, আরও যাবে, খুব শিগগিরই যাবে, লিখিত আবেদন যাবে। না, এটা তো একটা কমিটমেন্ট ছিল যেদিন আপনার সরকার গঠন হয় আপনার বঙ্গভবনে, সেদিন তো এটা কমিটমেন্ট ছিল যে আপনার সমস্ত মামলা, রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। আর সেই তারেক সাহেবের মামলাগুলো উনি নিজে যদি চান যে আমি লিগালি বের হয়ে আসবো, তাহলে একটু সময় নেবে। আর যদি প্রত্যাহারের ব্যাপারটা থাকে সেটা সরকার করবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ করার একটা সিদ্ধান্ত আপনাদের হয়েছে স্থায়ী কমিটির মিটিংয়ে। আমি যতটুকু জানতে পেরেছি যে আপনারা একটা আলোচনা করেছেন এবং একটা প্রেজেন্টেশনও হয়েছে। সেক্ষেত্রে স্যার এটা আমরা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি, আমাদের লয়াররা এটার উপরে কাজ করছেন। ফাইনালি আমরা যে সিদ্ধান্ত নেই ফাইনালি যে আমরা এটা যাবো, যখন সময় আসবে, এখন তো কোর্ট বন্ধ আছে, তাহলে আমরা সেটাতে যেতে পারি। তার মানে স্যার তত্ত্বাবধায়ক ফেরাতে আপনারা আদালতের দ্বারস্থ হচ্ছে? ডেফিনেটলি আমরা তো এটা তো চাইবই। আর ওটা আমরা দ্বারস্থ হচ্ছে, দরকার চলে গেছে তো অলরেডি, এটার একটা রিট পিটিশন হয়েছে। আমরা সেখানে পার্টি হব কিনা সেই বিষয়টা আমরা কাজ করছি এটার উপরে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে আবার কথা হবে। দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাব, ফিরে এসে আবারও কথা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। দর্শক, আবারও স্বাগত চ্যানেল 24-এর আয়োজন মুখোমুখিতে। আমাদের সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কথা বলছিলাম দেশের রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনি শুনেছেন যে সেনাপ্রধান একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে 18 মাসের একটি সময়সীমা, নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছেন। উনি নির্বাচনের সময়সীমা বাজেননি, উনি ধারণা থেকে বলেছেন যে 1800 মানুষের মধ্যেই হয়ে যাওয়া উচিত আর কি। এটা নিয়ে আপনার কোনো দলের কোনো অবস্থান আছে কিনা? আর আমরা তো আমাদের ব্যাপারটা খুব পরিষ্কার করেছি ভাই, আমাদের দলের মধ্যে কোনো এটা কিন্তু অ্যাম্বিগুইটি থাকার প্রয়োজন নেই। সেটা হচ্ছে আমরা বলেছি যৌক্তিক একটা সময়ে নির্বাচনে জেনে নেওয়া উচিত। কারণটা আমরা মনে করি, কারণ আমরা বলেছি যে নির্বাচন প্রক্রিয়াটা যত দেরি হবে তত বেশি সমস্যা তৈরি হবে। এই বিষয়টাকে নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে দলীয় কেউ না, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি এটাকে স্বাগত জানিয়েছেন। এটি কি আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে? আমি ঠিক সেটা বললাম যে সজীব জয়ের কথায় আমি রিয়াক্ট করতে চাই না, বুঝছেন না। হি ইজ নোবডি, উনি দেশেরও নাই, উনি বাইরে থেকেই সবসময় কথাবার্তা দু একটা বলেছেন, আমরা এটাকে কখনো কগনিজেন্সি নেই নাই। আপনি জেলে ছিলেন বহুদিন। একটা সময় ছিল এমন যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আসলে গত 10 বছরে আমরা দেখেছি যে এই সময়টাতে বিএনপি নেতাকর্মীদের সাথে সাথে আপনাকেও সবার প্রথমে জেলে নিয়ে যাওয়া হতো। আমরা একটু আপনার জেল জীবনটা সম্পর্কে জানতে চাই। ওই সময় আপনি আসলে আপনি হতাশ হয়ে পড়তেন যে আবার আপনি ফ্র্যাঙ্কলি আমি তো আমরা এই সরকার মানে আপনার এখানে বিরোধী দলে আসার পর থেকে টোটালি ফ্র্যাঙ্কলি 2012 সালের আগে আমি কোনোদিন কোর্টের ভেতরে ঢুকে দেখিনি। আই নেভার স দ্য কোর্ট, আমি কোনো বারান্দায়ও যাইনি। এই সরকারের সময়ে 2012 সাল থেকে আমার আপনার মিথ্যা মামলাগুলো শুরু হয়েছে এবং সেই মামলাগুলোতে আমাকে কয়েকবার জেলে যেতে হয়েছে, নট লেস দেন 10 টাইমস বোধহয়। তো জেলে যাওয়ার প্রথমবার একটু আপনার থাকে, আপনার বিভিন্ন রকম ধারণা থাকে জেল সম্পর্কে আর কি, একটা ভীতিকর একটা ধারণা তৈরি হয়, কিন্তু যাওয়ার পরে আর অতটা খারাপ লাগে না। আর বিশেষ করে আপনি ধরেন আমরা তো
কিছুটা প্রিভিলেজড বলা যায় আর কি, প্রিজনার হিসাবে আমাদের জন্য আপনারই করা হয়, ওই বিভাগ আছে, ডিভিশন বিশেষ হ্যাঁ ডিভিশন প্রাপ্ত। তো এই ডিভিশন প্রাপ্ত হওয়াতে আমাদের কিছু সুবিধা আমরা পাই যেটা অন্যান্য প্রিজনাররা পান না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অত কষ্ট হয় না আর কি, এটা একটু এই কষ্ট। অন্যদিকে প্রিজন ইজ এ প্রিজন, জেলখানা মানে জেলখানা, আপনি আটক থাকবেন এবং আপনি বহির্জগতের সঙ্গে আপনার সম্পর্কে যোগাযোগ বিচ্ছিন্ন। তবে আমার একটা ভালো সময় কেটেছে আপনার কাশিমপুর জেলায়, কাশিমপুর কারাগার পার্ট 2-এ। পার্ট 2-এ, সেখানে আমি প্রায় আপনার 7 মাস এক নাগারে ছিলাম। তখন আপনার ওখানে আমাদের জেলে আমার যারা ছিলেন, আমরা জেলমেট বলি আর কি, তারা ছিলেন আমাদের মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের দুদু সাহেব ছিলেন, এক সময় আপনার কর্নেল অলিও ছিলেন, হান্নান সাহেব ছিলেন, আর জামাত ইসলামের নিজামী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন। ভালো ডিভিশনের মধ্যে আমরা আলোচনা করতাম, কাজ পড়তাম একসাথে, আমরা লাঞ্চ করতাম, নামাজ পড়তাম একসাথে, এই জিনিসগুলো তখন ওখানে খুব ভালো ছিল। পরে আপনার এই গতবার যখন আমরা গেলাম, এই সময় খুব অভিজ্ঞতা, দুটো অভিজ্ঞতা আছে আমার। একটা হচ্ছে যে আপনার মনে আছে যে ওই 10ই ডিসেম্বর, দ্যাট ওয়াজ 22 না, হ্যাঁ 22 বোধ হয়, হ্যাঁ 10ই ডিসেম্বরের প্রোগ্রাম ছিল আমাদের একটা। নিয়ে যাওয়ার পর প্রথমে ডিবি অফিসে, তারপরে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে তখন শীত, খুব প্রচুর শীত। তো ওখানে যাওয়ার পরে আপনার দোতলায় আপনার এটা হচ্ছে ফ্লোরে বিছানা করবে, আপনার টয়লেট ইনসাইড দ্য সেল, হাফ ওয়াল, একটা আমাদের জন্য একটা মানে একেবারেই আপনার অপরিচিত একটা পরিবেশ, নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, অ্যান্ড দ্য ফুড ওয়াজ দেয়ার ওয়াজ, মানে বলাই যাবে না, খাদ্য কিছু, আমি 2 দিন কিছু খেতে পারিনি। স্যার আপনার রিমান্ডের কথা মনে আছে, আপনাকে রিমান্ডে দিয়েছে, রিমান্ডে কি স্যার আপনাকে নির্যাতন করা হতো? কি করতো আসলে আমাদেরকে? তো রিমান্ডে আপনার কখনোই ফিজিক্যাল নির্যাতন কথা না, কি করতো? মানসিক নির্যাতন হতো। কেমন মানসিক নির্যাতনটা কেমন? যেমন ধরেন আমাকে যে ঘরে দিয়েছে রাতে থাকার জন্য, তার পাশেই হয়তো ওদের টর্চার সেল, হ্যাঁ, ওইখানে হয়তো টর্চার করছে, চিৎকার মানুষের, এ সমস্ত শোনা যাচ্ছে। এইগুলো ছিল তাদের আর কি পদ্ধতি আর কি। আর বিভিন্ন সময় বিভিন্ন করে এসে গল্পের ছলে কথা বলতো আর কি। তবে আই মাস্ট সেই যে আপনার রিমান্ডে আমাকে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করা হয়নি, বরঞ্চ দে ট্রাই টু, যেমন আমি যেন ভালো থাকি সে চেষ্টাই করেছে। স্যার এখন একটা জিনিস আমরা দেখছি যে আন্দোলনটা তো হয়ে গেছে, একটা অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে গেছে, আন্দোলনের ক্রেডিট নেওয়া নিয়ে একটা শুরু হয়ে গেছে, কেউ এই দল ক্রেডিট নেয়, ওই দল ক্রেডিট নেয়, ক্রেডিটের একটা ইয়ে ছিল। এইটাকে আপনি স্যার কীভাবে দেখবেন? ক্রেডিট খেলাটা কেন? ক্রেডিট নেওয়ার তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের মিডিয়ার দায়িত্ব হচ্ছে সত্যকে উদ্ঘাটিত করা। আমরা পরিষ্কার করে বলি, আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি বহু আগে থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, কতবার রোড মার্চ করেছেন, কতবার আপনার সমাবেশ করেছেন, কতবার আমরা জেলে গেছি, তার তো কোনো হিসেব নেই। তো এখানে ক্রেডিট নেওয়ার প্রশ্নটা নাই। তো প্রশ্ন হচ্ছে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলনের মধ্যে দিয়েই আর আপনার ছাত্ররা বেরিয়ে এসছে। আমি তো হাজারবার আমার বক্তৃতার মধ্যে বলেছি, আপনি খুব দেখবেন, বলেছি তরুণরা কোথায়, তরুণরা জাগো, তরুণরা না আসলে আপনার কখনো সফলতা আসে না। তরুণরা জেগেছে, সফলতা হয়েছে, সুতরাং আমরা সাকসেসফুল হয়েছি। স্যার বিচার বিভাগ সংস্কারের বিষয়টা আমরা যদি একটু বলি, সেই অর্থে বিচার বিভাগ প্রথম এই ত্রয়োদশ সংশোধনী থেকে শুরু করে বিভিন্ন সংস্কার যেগুলো ছিল, সংস্কারটা স্যার বিচার বিভাগে কীভাবে হওয়া উচিত? এটা শোনেন, এটা একটা আপনার অনেকগুলো বিষয় আছে। তো এটা আমি কিন্তু আপনার আই এম নট আ লয়ার, সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ন্যায় বিচারের পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে আপনার দেখা দরকার। কনস্টিটিউশনে যে এখতিয়ার আছে সেই এখতিয়ারটা করা দরকার এবং বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করা দরকার। স্যার একটা প্রশ্ন করি যে আপনি কি স্যার সাম্প্রতিক সময় গণভবনের আশেপাশে গিয়েছিলেন কিনা, অথবা গণভবন, এই যে ধ্বংসাত্মক গণভবন দেখে আপনার কি বোধ হয়েছে? না, আমার এই বোধ তো ভাই অনেক পুরনো বোধ। আমরা তো এই উত্থান পতন অনেক সময় দেখেছি, আমরা ইতিহাস জানি, ইতিহাস পড়াশোনা করেছি, দেখেছি চোখের সামনে। আমরা দেখেছি আইয়ুব খানের মতো প্রবল প্রতাপশালী লোক কীভাবে আপনার একদিনে চলে গেলেন, কিভাবে আপনার এরশাদের মতো লোক চলে গেল, কিভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের মতো একজন এত বড় বরেণ্য নেতা, যিনি একসময় অবিসংবাদী নেতা ছিলেন, তার মৃত্যুর পরে আমরা একটা লোককে রাস্তায় বেরোতে দেখিনি। এটা বাস্তবতা, তো আমরা এগুলো দেখেছি। সেই জায়গায় ওই গণভবনের এই ঘটনা, এটা তো আমরা প্রেডিক্ট করেছি আগে। স্যার আপনাকে শেষ প্রশ্ন করতে চাই
দেশ নিয়ে আপনার স্বপ্ন কি? স্বপ্ন একটাই, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি। আমার ব্যক্তিগতভাবে সমাজে পরিবর্তন দেখা, পরিবর্তনটা হচ্ছে যারা হ্যাভ নটস, যারা একেবারেই আপনার নিচের দিকে আছে, যাদের মানে যাদের কেউ নেই, যাদের কিছু নেই, তাদেরকে উপরে টেনে তোলার একটা সমাজ দরকার। সেই সমাজ দরকার যেখানে মানুষ মানুষকে ছোট করে দেখবে না, তার মানবিক মূল্যবোধ থাকবে, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে, সব জায়গায় এক্সেস থাকবে। সেই জিনিসগুলো আমি দেখতে চাই। এই বাংলাদেশকে যদি সঠিক নেতৃত্ব দিয়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, তা নিশ্চয়ই আমরা লাভবান হব। স্বপ্নটা আমার এই একটাই, সেই স্বপ্ন হচ্ছে আমার সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24 মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।